মা যে কাল তোমার সাথে এত রুড বিহেভ করেছে সেটা তুমি আমাকে জানাওনি কেন নোরা? নোরা চমকে উঠল। আচমকাই মুখটা মলিন হয়ে গেল তার। অনিক বলল, কি ভেবেছিলে? বললে আমি বিশ্বাস করতাম না? আসলে আমি কিভাবে কথাটা বলবো বুঝতে পারছিলাম না, সরি। কিন্তু আপনি কি করে জানলেন? আন্টি কি নিজেই আপনাকে বলেছে? হ্যাঁ, মা বলবে আমাকে? ফোনে রেকর্ডিং চেক করেছিলাম, মা তোমাকে যা যা বলেছে সব শুনেছি। আপনি আবার ওনার সাথে রুড হননি তো? দেখুন, উনি হয়তো বিষয়টা বোঝেননি তাই। নোরাকে কথা শেষ করতে না দিয়ে অনেক কাছে এসে ওর ঠোঁট চেপে ধরল। তারপর বলল, তুমি এত মিষ্টি কেন নোরা? তারপর নোরার ডান হাতটা নিয়ে হাতের উল্টো পিঠে একটা গাঢ় চুমু দিল। হাতটা ধরে থেকেই বলল, এই যে হাতটা ধরলাম, কোনোদিনও ছাড়বো না, মরে গেলেও না, প্রমিস। আর আপনার ফ্যামিলি যদি আমাকে কোনোদিন না মানে? অবশ্যই মানবে, আমি মানিয়েই ছাড়বো। নোরা অনিকের বুকে মাথা রাখলো। অনিক ওর কোমর জড়িয়ে ধরে আরো কাছে নিয়ে এলো। সারা রাত অনিকের কেবিনে ছিল নোরা। আর অনিকের গ্রুপ মেম্বাররা রিসর্ট বুক করে সেখানে। অন্তরাও চলে গেছে আলভিদের সাথে। কিছু সময়ের জন্য অনিক ঘুমিয়েছে। নোরা তার মাথার কাছে বসে ম্যাগাজিন পড়ছিল। হঠাৎ মাঝরাতে অনিকের ঘুম ভেঙে যায়। সে ফিসফিসিয়ে নোরাকে ডাকলো, এই নোরা। কিছু লাগবে আপনার? ওয়াশরুমে যাবেন? না, বাইরে যেতে ইচ্ছে করছে। এত রাতে? বাইরে অনেক বাতাস, এমন আবহাওয়ায় রাতের শহর ঘুরতে দারুণ লাগবে। নিচে সাব্বির ভাই তার সাইকেলটা রেখে গেছে, আমি বলেছিলাম চলো ঘুরে আসি। কিন্তু ডাক্তার আপনাকে বলেছে রেস্ট নিতে। কিছু হবে না, মাত্র 1 ঘন্টার জন্য। ঠিক আছে, কিন্তু শুধু 1 ঘন্টা। হাসপাতালের বিয়ারাকে 500 টাকা দিয়ে অনিক নোরার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। নোরাকে সামনে বসালো অনিক। নোরা বসলো। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমার সাইকেলে এভাবে বসতে ভালো লাগে? জানি না, আমি তো বসিয়েছি আমার স্বার্থে। আপনার স্বার্থে? এই যে দেখো, তোমার চুলগুলো আমার চোখে মুখে এসে বাড়ি খাচ্ছে। আমি চুলের মিষ্টি গন্ধ নিতে পারছি, আর ইচ্ছে করলেই তোমার ঘাড়ে পিঠে মুখ ঘষতে পারছি। তুমি পেছনে বসলে তো এই সুযোগগুলো পেতাম না, মিস হয়ে যেত। নোরা লজ্জায় গুটিয়ে গেল। চারদিকে অন্ধকার, শীতল পরিবেশ, কেমন একটা নেশা জাগানো রোমাঞ্চকর অনুভূতি। নোরা আজকের এই রাত কোনোদিন ভুলবে না। অনেক একটা নিরিবিলি জায়গা থেকে সাইকেল থামালো। চারদিকে ঝোড়ো হাওয়া বইছে, মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে। অনেক সাইকেল থামিয়ে নোরাকে জড়িয়ে ধরে একদম কোলে নিয়ে ফেললো। নোরা হাসতে হাসতে বলল, আরে কি করছেন? আপনার হাতে তো ব্যথা। ব্যথা সেরে গেছে। তাই বলে এভাবে আমাকে কোলে নিয়ে হাঁটতে হবে? হ্যাঁ হবে, আমার ভালো লাগছে, তোমার লাগছে না? লাগছে তো। আর কি কি ভালো লাগে বলো? আপনি যা করবেন তাই ভালো লাগবে। তুমি নিশ্চিত? হুম। এটা ভুল নোরা, আমার সব কাজই তো তোমার ভালো লাগবে না। কেন? যদি অন্য মেয়ের সাথে প্রেম করি সেটাও ভালো লাগবে, যদি তোমার জায়গায়। অনেক আর কিছু বলার আগে নোরা ওর মুখ চেপে ধরে বলল, একদম খুন করে ফেলবো। অনেক উচ্চ শব্দে হেসে উঠল। হঠাৎ খেয়াল করলো নোরার চোখ ছলছল করছে। মেয়েটাকে সে যত অবুঝ ভেবেছিল, এই মেয়ে তার চেয়েও অবুঝ। অনেক হেসে বলল, আরে পাগলি, আমি তো দুষ্টুমি করছি, এতে কাদার কি হলো? এই ধরনের বাজে দুষ্টুমিও আর করবেন না। আচ্ছা করব না, সরি। অনেক নোরাকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছে। নোরা হঠাৎ বলল, প্লিজ এবার আমাকে নামান, আমি হাঁটতে চাই। অনেক নামিয়ে দিল। নোরা বলল, জায়গাটা খুব ঠান্ডা তাই না? বাতাস আসছে। বৃষ্টি হলে ভালো হতো। বৃষ্টি হবে মনে হয়। আমরা ভিজবো। তুমি চাইলে ভিজবো। না থাক, আপনার জ্বর এলে। নোরা লাফিয়ে লাফিয়ে হাঁটতে লাগলো। অনেক পকেটে হাত রেখে স্বাভাবিকভাবেই হাঁটছে। নোরা অনেকটা দূরে চলে গেছে। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে নোরা চিৎকার দিয়ে সামনের একটা বটগাছ জড়িয়ে ধরল। অনেক কাছে এসে বলল, বাহ, সবসময় দেখি বজ্রপাতের শব্দে ভয় পেলে মেয়েরা ছেলেদেরকে জড়িয়ে ধরে, আর তুমি কিনা একটা বটগাছ জড়িয়ে ধরলে। তুমি তো ইতিহাসই বদলে দিলে। আপনি তো কাছে ছিলেন না, না হলে আপনাকেই জড়িয়ে ধরতাম। এই তো এখন কাছে আছি, জড়িয়ে ধরো। আগে বাজ পড়ুক। অনেক এক হাত দিয়ে নোরার কোমর জড়িয়ে ধরে কাছে এনে বলল, বাজ পড়াটা কি জরুরি? অবশ্যই জরুরি, এবার ছাড়ুন। হুম। কামড় দিব কিন্তু। দাও, আমিও দিব। কি? আপনি আমাকে কামড় দেবেন? হ্যাঁ। আচ্ছা, আমার আগে কি আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ ছিল তো। কি ছিল? আমাকে কোনোদিন বলেননি তো। তুমি জিজ্ঞেসই করনি, কিভাবে বলবো? আমি তো আর তোমার মতো না, রাস্তাঘাটের অচেনা মানুষদেরও
বলে বেড়াই বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার ঘটনা। অনেক এ কথা বলেই অন্যদিকে তাকালো। নোরার মনে পড়ে গেল তাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন সে রিকশায় বসে অনিককে তার এক্স বয়ফ্রেন্ড ফারহানের গল্প শুনিয়েছিল। অনিক সেটা এখনো মনে রেখেছে, আবার সুযোগ পেয়ে তাকে খোঁচাও দিচ্ছে। কি বদের হাড্ডি রে বাবা। নোরা মুখ হাঁ করে সরু চোখে তাকালো, তারপর অনিকের বাহুতে কয়েকটা কিল দিয়ে বলল, মজা নিচ্ছেন তাই না? যদিও ফারহানের বিষয়টা আমি জানতাম, তবুও তোমার মুখ থেকে শুনতে মজা লাগছিল, আর তোমার ইনোসেন্সনেস দেখেও ভালো লাগছিল। আপনি আসলেই বদের হাড্ডি। আচ্ছা এখন বলুন তো আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল? 1 2 3 4। এতগুলো গার্লফ্রেন্ড ছিল? খুব বেশি না, 8.5টা। মানে গার্লফ্রেন্ড আবার 8.5টা হয় কিভাবে? মানে একজনের সাথে রিলেশন হওয়ার আগেই ব্রেকআপ হয়ে গেছে, তাই সে আমার হাফ গার্লফ্রেন্ড, হাফ এক্স। নোরা হাঁ করে তাকিয়ে আছে। অনিকের কথার আগাগোড়া তার মাথায় ঢুকছে না। নোরাকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে অনিক হেসে দিল। নোরা কথা না বলে আবার অনিককে মারতে শুরু করলো, আর অনিক তো হেসেই খুন। হাসতে হাসতে বলল, আরে মারছো কেন? সত্যি করে বলুন কয়টা গার্লফ্রেন্ড ছিল আপনার, আর তাদের সাথে কি কি করেছেন? সবাইকে কি কিস করেছেন? এজন্যই তো বলি এত ভালো কিসিং কোথা থেকে শিখলেন? তাহলে স্বীকার করছো আমি গুড কিসার? আপনি বলবেন? আচ্ছা বলছি, মজা করেছি। আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। সত্যি? সত্যি রে বাবা। এখন কি প্রমাণ লাগবে? না প্রমাণ লাগবে না, কিন্তু এটা বলুন তাহলে আপনি কিস করা কিভাবে শিখলেন? বোকামি, এসব শিখতে গার্লফ্রেন্ড থাকা লাগে? মুভি দেখেও তো শেখা যায়। মুভি? মুভি তো আমিও দেখি, কই আমি তো শিখিনি। তুমি তো তামিল, হিন্দি, বাংলা এসব দেখো, ইংলিশ মুভি কখনো দেখেছো? ওদের ইংরেজি আমি বুঝি না, আর সাবটাইটেলেও পড়তে পারি না, সব মিলিয়ে দেখা হয় না। আচ্ছা এসব বাদ দাও, অন্তত টাইটানিক তো দেখেছো? ওটাও দেখিনি, হিন্দি ডাবিং অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই দেখাও হয়নি। আহারে আমার বউটা কত ইনোসেন্ট। থাক, তোমাকে এসব দেখতেও হবে না, জানতেও হবে না, তুমি এমনই থাকো। হঠাৎ কিসের একটা শব্দে দুজনেই চমকে উঠলো তারা। অনেক সরে গেল নোরার কাছ থেকে। নোরাও আশেপাশে খুঁজতে লাগলো, কারো কথার আওয়াজ শোনা যাচ্ছে, হাসির আওয়াজও আসছে। নোরার হালকা ভয় লাগলো। অনিকের হাত ধরে বলল, এখানে মনে হয় কেউ আছে, চলুন চলে যাই। সামনে তাকাও। নোরা অনিকের ইশারা বরাবর সামনে তাকাতে অবাক হয়ে গেল। আলভি আর অন্তরা একসাথে খুবই অন্তরঙ্গ অবস্থায়। নোরার দেখে ভীষণ লজ্জা লাগলো। অনিক বলল, আলভি রুমে সাব্বির ভাই ছিল, তাই হয়তো ওরা এখানে এসেছে। আপনি কেন দেখছেন? তাকাবেন না? আচ্ছা তাকাবো না, চলো এখান থেকে। না দাঁড়ান, ওদেরকে একটু ডিস্টার্ব করি। ডিস্টার্ব করবে মানে? কোনো দরকার নেই, শুধু শুধু লজ্জা পাবে। আমি এইভাবে ছেড়ে দিব না, রাত বিরাতে ফষ্টি নষ্টি বের করছি ওদের। নোরা, আমরাও কিন্তু একই কাজ করছিলাম, যদি ওরা আমাদের আগে দেখতো তখন আমরাও অস্বস্তিতে পড়তাম, তাই ছেড়ে দাও। আমরা দেখেছি, এটা ওদের জানানোর কোনো দরকার নেই। আমরা কি ওদের মতো এসব করছিলাম? তবু বাদ দাও না ভাই। না আমি বাদ দিব না, এত বড় একটা জিনিস দেখে ফেলেছি, আর অন্তকে একটু জ্বালাবো না, তাই কি হয় নাকি? অন্তত তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার তো ছোট ভাই আর ছাত্রী, আমি কিভাবে? এত সাধু সাজেন না তো। অন্ত এখন আর আপনার ছাত্রী না, আপনার শালিকা, তাই আপনি সব করতে পারেন। এই যে নিন পাথর। পাথর দিয়ে কি হবে? একটা পাথর আমি নিব আর একটা আপনি, তারপর একসঙ্গে ঢিল মারবো। এই না, একদম না, পাগল নাকি? পাগল না, পাগলি। আপনিই তো বলেন। এবার ধরেন। নোরা এই কথা বলেই অনিকের হাতে পাথরটা দিয়ে সামনে তাকালো। তারপর নিজের হাতেরটা ঢিল মারতে মারতে অনিককে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? মারেন মারেন। অনিক মারবে না, তাই বাধ্য হয়ে নোরাই ওর হাত থেকে নিয়ে ঢিল মারল। পরে নিজেরটাও মারল। তারপর সাথে সাথে নিচে বসে গেল। অনিককেও টেনে বসালো। তারপর হেসে হেসে বলল, এবার শুধু মজা দেখুন। আলভি আর অন্তরা ভয়ে তটস্থ হয়ে উঠে দাঁড়ালো। আশেপাশে ঢিলের উৎস খুঁজতে খুঁজতে নিজেদের অবস্থা ঠিক করলো। তারপর কিছুক্ষণ গুজুর গুজুর করে চলে যেতে লাগলো। ওরা চলে যেতে নোরা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লো। অনিকও হাসছে। নোরা বলল, আমি 100% শিওর ওরা ভূতের ভয় পেয়েছে। এখন এই ঘটনা তো কাউকে জানাতেও পারবে না, ভীষণ মজা হবে। তুমি এত দুষ্টু কেন নোরা? নোরা কিছু বলছে না, শুধু হেসেই যাচ্ছে। শ্রীমঙ্গলে আগে অনলাইনে রিসর্ট বুক করা ছিল। অনিককে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর ওরা সরাসরি গিয়ে রিসর্টে উঠলো।
2 রুমের একটা ঘর। ড্রয়িং রুমে বড় 42 ইঞ্চির একটা টিভি। বেডরুম, ড্রয়িং রুম 2 জায়গাতেই এসি। বেডরুম, বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি আর ড্রয়িং রুমে বিলাসবহুল সোফা, দৃষ্টিনন্দন শোপিস। বাথরুমে বাথটাব শাওয়ারের অসাধারণ ব্যবস্থা আছে। নোরা আর অন্তরার জন্য একটা রুম ছেড়ে দেওয়া হয়েছে। নরম গদির বিছানা পেয়ে আরামে আগে একটা ঘুম দিল নোরা। তার চোখে রাজ্যের ঘুম, কারণ সে হাসপাতালে এক ফোঁটাও ঘুমাতে পারেনি। অন্তরা গত রাতে এখানেই ছিল, তবে তারও ঠিকমতো ঘুম হয়নি। রাতে আলভির সাথে ঘুরতে বের হয়েছিল, কিন্তু সেটা নোরাকে বুঝতে দিল না সে। দুপুরের লাঞ্চ তাদের রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে নোরা কিছুই খায়নি। অনেক তাকে ফোন করেছিল, সেই ফোন তুলল অন্তরা। হ্যালো অনিক স্যার। নোরা কোথায়? ও তো ঘুমাচ্ছে, ডাকবো? হ্যাঁ ডাকো। সকাল থেকে কিছু খাইনি মেয়েটা, উঠে লাঞ্চ করতে বলো। অনেক চেষ্টা করছি স্যার, কিন্তু ও তো উঠছে না, একবারে মরার মতো ঘুমাই। কাতুকুতু দাও, উঠে যাবে। অন্তরা চোখ বড় করে তাকালো। এই বুদ্ধি তার আগে মাথায় আসেনি কেন? সঙ্গে সঙ্গে নোরার কোমরে 2 সাইড ধরে কাতুকুতু দিতে শুরু করলো অন্তরা। মেয়েটা প্রায় ধরফড়িয়ে উঠে বসলো, রেগে মেগে বলল, তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, অনিক স্যার বলছে তোকে এইভাবেই উঠাতে। এই তো, নে কথা বল। নোরার কানে ফোনটা চাপিয়ে অন্তরা উঠে গেল। ওই পাশ থেকে অনিকের অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। নোরা বিরক্ত কণ্ঠে বলল, আপনি শিখিয়ে দিয়েছেন তাই না? হুম। আপনি তো আচ্ছা শয়তান। হাত মুখ ধুয়ে খেতে বসো, না হলে আরো শয়তানি দেখাবো। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লাগবে না আপনার সারপ্রাইজ। নোরা ফোন রেখে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। অন্তরা ততক্ষণে বের হয়ে গেছে আলভির সাথে। তারা একা কি করবে? নোরা গোসল সেরে আবারও একই পোশাক পরল, আর জামা কাপড় সাথে আনেনি সে। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো অন্তরা কোথাও নেই। বিছানায় কিছু জিনিস পড়ে আছে, একটা লাল শাড়ি, কালো ব্লাউজ, লাল কাচের চুড়ি আর পুঁতির মালা। পাশে ছোট একটা প্যাকেটে আরো কিছু জিনিস আর একটা চিরকুট। নোরা চিরকুটটা আগে খুললো। অনেকের সুন্দর হাতের লেখা। আজকে ইচ্ছে হলো তোমাকে মনের মতো সাজাবো। তুমি শাড়ি পরতে পারো কিনা জানি না, কোনোদিন তো দেখিনি। তবে আজ কি পরবে আমার জন্য? প্লিজ, যদি না পারো তাহলে আমি পরিয়ে দিতেও রাজি। তখন আবার এটা জিজ্ঞেস করো না যে আমি শাড়ি পরানো কোথা থেকে শিখলাম। মুভি দেখে শাড়ি পরানো শেখা যায় না ঠিক, তবে সেটা শেখার আরও অনেক উপায় আছে। আর এটা সত্যি যে তোমাকে শাড়ি পরিয়ে দেখব বলেই আমি শাড়ি পরানোটা বিশেষ যত্নে শিখেছিলাম। তোমার জন্য লাল শাড়ি কেন আনলাম জানো? কারণ এই সবুজ শহরে কৃষ্ণচূড়ার মতো সুন্দর লাল তুমিটাকে দেখার আমার বড্ড শখ। সিলেটের চা বাগানে লাল শাড়ি পরে তুমি প্রজাপতির মতো উড়বে। মিষ্টি পরি থেকে হয়ে যাবে লালপরি, আমার লালপরি। সবুজের কোলে লালপরির চঞ্চলতা এনে দিবে আলাদা মাধুর্য। সেই পরিপূর্ণতাকে মুগ্ধ চোখে দেখার সুযোগ কি আমার হবে মিষ্টি পরি? পরবে লাল শাড়িটা আমার জন্য? নোরা চিরকুটটা পরার সময় মুচকি হাসছিল, তার হাত দুটো কাঁপছিল। সে মনে মনে বলল, পরবো, নিশ্চয়ই পরবো। তারপর প্যাকেটটা খুলে বাকি জিনিসগুলো দেখলো। একটা কালো টিপের পাতা, কাজল আর লাল লিপস্টিক। নোরা কখনো গাঢ় রঙের লিপস্টিক লাগায় না, তার কেমন লজ্জা লজ্জা লাগে। একবার শুধু অন্তরা জোড়াজোড়িতে লাগিয়েছিল অনিকের বার্থডের দিন, কিন্তু তখন তো অনিক তার বয়ফ্রেন্ড ছিল না, শুধু স্যাড ছিল, তাই এতটা লজ্জা লাগেনি। কিন্তু আজকে কিভাবে এই লাল লিপস্টিক ঠোঁটে লাগাবে ও, তাও আবার অনিকের সামনে? লজ্জাতেই তো মরে যাবে। শাড়িটা পরে সম্পূর্ণ তৈরি হওয়ার পর আয়নাতে নিজেকে দেখে নোরা নিজেই হতবাক। বাঙালি সাজেও তাকে বাঙালি লাগছে না, মনে হচ্ছে লাল চুল আর সাদা চামড়ার কোনো বিদেশিনীর বাঙালি মেয়ে সাজার ব্যর্থ চেষ্টা। তবে নিজের রূপ দেখে আছে নিজেই মুগ্ধ, তার সারা শরীর কাঁপছে। এই রূপ, এই সৌন্দর্য কোথায় ছিল এতদিন? নাকি নিজেকে কখনো ভালো করে দেখাই হয়নি? আয়নার দিকে তাকিয়ে নোরা অবাক হওয়ার ভান করে বলল, এই মেয়ে, কে তুমি? তুমি কি সত্যি আমি? তারপর নিজে নিজেই হেসে উঠল। এর আগে কখনো কারো জন্য এভাবে সাজেনিও, আজকেই প্রথম। ভয়, ভালো লাগা, লজ্জা সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। জীবনের প্রথম ভালোবাসার অনুভূতিগুলো বুঝি এমনই হয়। হঠাৎ দরজায় খট করে শব্দ হলো। নোরা চমকে উঠতে দেখলো পেছনে অনেক দাঁড়িয়ে আছে। গ্রুপের সবাই ঘুরতে বের হয়ে গেছে, শুধু অনেক অপেক্ষায় ছিল নোরার জন্য। নোরা লাজুক মুখে তাকালো, মাথা নত করে রইল। নোরা সৌন্দর্য দেখে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হতে হলো অনিকের। মেয়েটাকে সত্যি লাল পরি লাগছে, যেন রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো রাজকন্যা। এত সুন্দর! অনেকের চোখের পলক অজান্তে স্থির হয়ে গেল।
অনিকা দিশেহারা অবস্থায় অনেকক্ষণ যাবৎ চেয়ে রইল সে নোরার দিকে। নোরা লাজুক হাসি বজায় রেখেই মাথা নিচু করে বলল, শুধু কি দেখবেনই, কিছু বলবেন না?